হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল থেকে ভালোবাসা গল্পের দ্বিতীয় অংশ। কিন্তু হঠাৎ করেই আপুর পেছন থেকে রিয়া বের হলো। আসলেই এ কোনো মেয়ে হতে পারে না। আমার কাছে এমন মনে হচ্ছে, এত সুন্দর মেয়ে দেখলে যেন চোখ কপালে উঠে যায়। তাও আবার পরেছে নীল শাড়ি, আবার চোখে চশমা, সব মিলিয়ে একেবারে একটা রাজকন্যার মতো লাগছে। কেউ ওকে বলবেই না যে অন্ধ। আমি তোকে দেখে যেন পাগল হয়ে গেছি। সত্যি আজকে আমিও ওর প্রেমে পড়ছি রিয়ার রূপ দেখে। আপু আমার কানের কাছে একটু জোরেই বলল, কি রে লাদেন, কই হারিয়ে গেলি? আমি আপুর কথায় একটু চমকে বললাম, না আপু আছি। রিয়াকে কেমন লাগছে রে? ইস আপু, তোরে কি বলবো, এত এত সুন্দর লাগছে, আমি যেন পাগল হয়ে গেছি। আপু মুখটা লাল করে বলল, লাদেন লিমিটের ভেতরে থাক, তোর কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা ভুলে যাস না। রিয়া আমাদের কাছে আসলো আর এসেই আপুর হাত ধরলো। আপু রিয়াকে বলল, রিয়া তোমার আজকে কেমন লাগছে? এই যে আমাদের সাথে ঘুরতে যাবে। কি বলবো আপু, বলার মতো ভাষা নেই। সত্যি বাইরের আবহাওয়া অনেক সুন্দর। আচ্ছা লাদেন ভাই কই? এই যে রিয়া, আমি এখানেই আছি। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। রিয়া মুখে হাসি রেখে বলল, আপনার জন্য এতদিন পর বাইরে আসলাম, খুব খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যখন বলছিলাম তখন তো আসতে চাইছিলেন না। এই লাদেন, পরে কথা হবে, এখন রিক্সা ডাক দে। আপু, তুই আর রিয়া একটা রিক্সা নিয়ে আগে যা, আমি পিছনে পিছনে আসছি। আপু আর রিয়াকে আগে তুলে দিলাম আর আমি পিছন পিছন যাচ্ছি। তবে দূর থেকে দেখতে দেখতে পাচ্ছি একটা গাড়ি আমাদের ফলো করছে মনে হয়, কিন্তু এমনটা কেন করছে? তাহলে কি কেউ আমাদের পিছু করছে? কি জানি, হতেও পারে। একটা পার্কের সামনে নেমে পড়লাম। ভেতরে ঢুকে আপু বলল ফুচকা খাবে। যা আমি দাঁড়িয়ে আছি। আমি এসব আজব জিনিস খাই না, বুঝি না মেয়েরা এত কি মজা পায় এসবের মাঝে। ভাইয়া আজকে তো বলতে হবে না, আজকে আমাদের সাথে আপনাকে খেতেই হবে। তুমি খাইয়ে দিবে রিয়া, তাহলে আমি খেতে পারি। রিয়া হয়তো আমার থেকে এই কথা আশা করেনি, তবু বেচারি মন খারাপ করে বলল, ভাইয়া আমি যদি দেখতে পারতাম, সত্যি আপনাকে খাইয়ে দিতাম। তাহলে আমি তোমাকে খাইয়ে দেই রিয়া। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, এখানে কিন্তু আপু আছে লাদেন ভাই, ভুলে যাইয়েন না। আপু আমার কানের কাছে মুখ নিয়ে বলল, কি ব্যাপার লাদেন, তোর হাব ভাব তো ভালো লাগছে না। রিয়ার সাথে এত রোমান্টিক মুডে কথা বলছিস কেন? তোর কাছে আর লুকিয়ে লাভ নেই আপু, আজকে তোরে একটা সত্যি কথা বলি, আমি রিয়াকে পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। ঠাস ঠাস করে আপু আমার গালে দুইটা চড় দিয়ে বলল, তোর লজ্জা করে না? এক মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে এখন আরেক মেয়ের পিছনে পড়ে আছোস। দেখ ভাই, আমারও অন্ধ একটা মেয়ে, পরে সুখের স্বপ্ন দেখাস না, ভুলে যাস না, তোর জন্য অন্য মেয়ে অপেক্ষা করছে। ধুর, তুই যা তো, আমার বিষয় আমি বুঝে নিব। কি ব্যাপার, দুই ভাই বোনের মাঝে কি নিয়ে এত কথা হচ্ছে? আমি আপুর থেকে দূরে গিয়ে বললাম, কিছু না রিয়া। সবাই মিলে ফুচকা খেয়ে একটা বেঞ্চের উপর বসলাম। এর মাঝে আপু বলে উঠল, চারিদিকের আবহাওয়া
কিন্তু সেই না লাদেন। আপু, তবে রিয়া তোমার কেমন লাগছে? এই তো অনেকটাই ভালো ফিল করছি। অনেক দিন পর বাইরে বের হলাম। আমাদের পরিবারের সবাই খুব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সবাই সবার মতো সময় পায় না, তাই বাসা থেকে কখনো বের হইনি। তবে আজকে আপনাদের সাথে বের হয়েছি, খুব ভালো লাগছে। আমি হেসে বললাম, তুমি যদি চাও প্রতিদিন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে আসব। আমি যে এখানে আছি তোর খেয়াল আছে? আমি আস্তে করে বললাম, আপু তুই একটু দূর থেকে ঘুরে আয়, আমি একটু একান্ত রিয়ার সাথে কথা বলি। এটা হতে দেওয়া যাবে না। দেখ তুই আমার ছোট ভাই, সেই হিসেবে বলছি। রিয়ার স্বপ্ন এমনিতেই ভেঙে গেছে, আর ওকে মিথ্যা স্বপ্ন দেখাস না প্লিজ ভাই। এসব পাগলামো বন্ধ কর। তানিয়া যদি জানতে পারে না তুই যাবি, খালি তানিয়া তানিয়া করিস। তানিয়ার চরিত্র সম্পর্কে যদি জানতি তাহলে আজকে আর এই কথা বলতি না। আপু রেগে বলল, যা মন চায় কর, আমি যাচ্ছি। পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না, দেখিস কি করি। এই বলে আপু উঠে চলে গেল। লাদেন ভাইয়া, আপু কই যাচ্ছে? এই তো একটু অন্য পাশে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমরা একা এটা। ও, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো? থাক, আপুকে ডাকছি। রিয়া একটু রেগে বলল, আমি আপনাকে এই কথা বলছি কখনো? তবে আপু আপনাদের রেখে কই যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম আর কি। চিন্তা করিও না, একটু পর এসে যাবে আপু, হয়তো আশেপাশে কোথাও যাবে। কিছু মনে না করলে একটা কথা বলবো ভাইয়া? অবশ্যই বলো রিয়া। আপুর কি বয়ফ্রেন্ড আছে? আরে না, তুমি যে কি বলো। আসলেই আমার আপু খুব ভালো। এসব আজব জিনিস আমি রাখি না। ঠিকই তো বলছে আপু, আসলে এসব মানে হয়তো প্যারা। রিয়া, ভাইয়া বলেন। একটু পর পর তুমি আমাকে ভাইয়া বলো, আমার ভালো লাগে না। আর একবার যদি বলো আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড়, আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো? তুমি আমাকে আমার নাম বলে ডাকতে পারো, আমি কিছু মনে করব না। কিন্তু কোনো কিন্তু নয়। এখন তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা শোনো। রিয়া খুব আগ্রহ নিয়ে বলল, বলেন। আমি তো সেই কখন থেকে এই শোনার জন্যই তো অপেক্ষা করছি। রিয়া তোমাকে আজকে একবারও খুব সুন্দর লাগছে। জানো তুমি একেবারে পরীর মতো। এমনিতেই সুন্দর হলে কি হবে, আমি তো অন্ধ। কেউ যদি এটা জানতে পারে আমার কাছেই আসবে না, কথা বলবে তো দূরের কথা। আমি তো জানি তুমি অন্ধ, তো আমি কি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে? আপনার হিসাব আলাদা, আপনি আমাদের পাশের বাসায় থাকেন, বলতে পারি আমাদের প্রতিবেশী আপনি, সেই হিসেবে হয়তো আমার সাথে কথা বলেন। আমি একটু রেগে বললাম, দিব একটা চর, তুমি আমার কাছে স্পেশাল। এই বলতে পারো মানুষের জীবনে নাকি প্রিয়জন আসে, সেটাই তুমি আমার কাছে। রিয়া কিছু বলতে না পেরে বলল, বুঝলাম না ভাইয়া কি বলছেন। আবার ভাইয়া? আচ্ছা সরি লাদেন। এখন ঠিক আছে, বলেন কি বলতে চান। আমি তোমাকে পছন্দ করি, সরাসরি বললাম। সে তো করতেই পারেন ছোট বোন হিসেবে। আরে না, এই পছন্দ আর ওই পছন্দ অন্য হিসেব।
আমি তোমাকে মন থেকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি বলতে পারো। এটা শুনে রিয়া মাথা নিচু করে ফেললো, কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া কথা বলো না কেন? আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি? তাও রিয়া কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। রিয়া আমার সাথে কথা বলবে না। আমার মনে যা চলছে আমি তোমাকে তাই বলে দিয়েছি। এখন বলো, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? ভালোবাসার কথা বলা কি অপরাধ? রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে বললাম, রিয়া সরি, কান্না করিও না। আশেপাশে অনেক মানুষ তাকিয়ে আছে। যদি আমি কিছু ভুল বলে ফেলি, আমাকে মাফ করে দাও। তাও এমন করিও না। আমার মনে যা চলছিল আমি তাই বলছি। তুমি যদি এমন করো না তাহলে। রিয়া চোখের পানি মুছে বলল, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার মতো কত মেয়ে আশেপাশে হয়তো আছে, কত সুন্দর সুন্দর মেয়ে, আর আমার সাথে এসব কথা বলে সময় নষ্ট করছেন কেন? কই সময় নষ্ট করছি? যাকে মন থেকে পছন্দ করি তাকে সময় দেয়া কি কোনো ভুল? বলো তুমি। আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি, আমি কখনো এসব সুখের স্বপ্ন দেখি না, কারণ আমি অন্ধ। না পারবো বিয়ের পর স্বামীকে রান্না করে খাওয়াতে, না পারবো নিজের সন্তানের খেয়াল রাখতে, তাই নিজের সব স্বপ্ন মেরে একা থাকা শিখে গেছি। প্লিজ এসব আর বলবেন না ভাইয়া। আমি মন খারাপ করে বললাম, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রিয়া, আর তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিবে? আমার কিছুই লাগবে না। তোমার আমাকে রান্না করে খাওয়াতে হবে না, কিছুই করতে হবে না, শুধু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। এসব না বললে খুশি হব ভাইয়া, আমার এসব পছন্দ নয়। আমি কি কোনো ভুল করেছি রিয়া? আমি তো তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখতে চেয়েছি, অনেক ভালোবেসে ফেলেছি রিয়া তোমাকে। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। দেখবে বিয়ের পর তোমাকে কোনো কিছু করতেই দিব না আমি। সব কিছু করার দায়িত্ব আমার। তুমি শুধু আমার পাশে থাকবে, এই পর্যন্তই। আর কিছু করতে হবে না তোমাকে। আর আমি তোমাকে চিকিৎসা করিয়ে সব কিছু ঠিক করিয়ে দিব। আমাকে একটা সুযোগ দাও রিয়া, না করো না। একটা কথা বলি আপনাকে। বলো। এত এত মেয়ে থাকতে এই অন্ধ মেয়ের কাছে কি পেলেন? ভালোবাসা কি কোনো রূপ চেনে পাগলি? ভালোবাসা হয়তো মন থেকে। জানো এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি তোমাতে কেন মগ্ন থাকি? কারণ তোমার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে পাই। তোমার আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলতে পারো। তোমাকে দেখলেই যেন আমার ভেতরে কেমন কেমন একটা অনুভূতি কাজ করে, যেটা বলে তোমাকে ভালোবাসেই মন। তোমার এই চোখ দেখে আমি তোমাকে ভালোবাসি নাই, আমি তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি। এখন তুমি চিন্তা করে দেখো। তবে আমাকে না করিও না, নইলে আমি যে কি করি নিজেও বলতে পারি না। রিয়া বসে বসে মাথা নিচু করে চিন্তা করছে। আমি জানি রিয়া কখনো আমাকে এসব কথা শুনে না করবে না, কারণ ও জানে এই 2 দিনে আমি ওর জন্য কি কি করেছি। হঠাৎ ঠাস ঠাস করে 2টা চড় পড়লো গালে। তাকিয়ে দেখি তানিয়া চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে। আর আপু তানিয়ার পিছনে। এটা দেখে মেজাজ একেবারে গরম হয়ে গেল। মনে হয় আপু এখানে ওকে নিয়ে আসছে। তানিয়া আমার দিকে দাঁত কটমট করে
করতে করতে বলল, এই শালা তোর কয়টা মেয়ে লাগে রে? মেজাজ গরম হয়ে গেল আমার, মনটা চাইছে ওরে। কিরে কথা বলিস না কেন? তুই আমাকে এই কথা বলার কে? আগে বল তোর কয়টা ছেলে লাগে? কেন যখন তোর বেস্ট ফ্রেন্ডকে চুমু খাস তখন আমার কথা মনে থাকে না? এখন আমার কাছে আসলি কি জন্য? মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না? বেস্ট ফ্রেন্ডের নাম করে যে নষ্টামি করে বেড়াস বাহিরে, সেটার কি হবে রে? আপু আবার ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা চড় দিয়ে বলল, এই শিখাইছিলাম তোরে আমি এতদিন। এত ভালো একটা মেয়েকে এসব বলতে তোর লজ্জা করে না? ছি ছি লাদেন, এতটা খারাপ হয়ে গেলি তুই? আমার ভাই তো এমন ছিল না। তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, থাক আপু, এসব বলবেন না। দোষ আমার, ও আমার ভালোবাসা বুঝতে পারেনি। আমি যে ওকে কতটা ভালোবাসি, একদিন আমি যখন থাকবো না লাদেন, তখন বুঝতে পারবে। আজকে আমাকে রেখে অন্য মেয়েকে ঘুরো না। দেখ তানিয়া, তুমি রাগ করিও না। আমার ছোট এখনো এত কিছু বুঝে নাই। আর এই মেয়েটা আসলেই আমাদের পাশের বাসায় থাকে, তাই বসে বসে আড্ডা দিচ্ছ। তুমি রাগ করিও না। আমি ওর মুখ দেখলেই সব বুঝতে পারি। আমাকে ধোঁকা দিয়েছে লাদেন। তানিয়া আমার কাছে এসে বলল, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। যা হয়েছে সব ভুলে যাও। আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে বাইরে ঘুরে বেড়াও। আমি তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম। আজকে সব শেষ হয়ে গেছে। যার জন্য এত কিছু করেছি সে আজকে আমাকে ভুল বুঝবে। হয়তো আমার সাথে আর কখনো ওর কথা বলবে না রিয়া। সব কিছু শেষ করে দিল এই ডাইনি। আমার এখন কান্না করতে ইচ্ছে করছে। যার জন্য এত কিছু করলাম আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভিতরে। তানিয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে বাবু তোমার? তুমি এমন করছো কেন? আমি ঝাটকি দিয়ে তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, এই তুই দূরে চলে যা, নইলে আজকে তোরে আমি এখানে খুন করে ফেলবো। আমার সব কিছু তুই শেষ করে দিলি। চলে যা এখান থেকে দূরে। লাদেন সব কি শুধু শুরু করলি তুই? এতটা নিচে নেমে গেলি তুই? আমি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ রে, আমি অনেক নিচে নেমে গেছি। আমি নিচে নেমে গেছি। কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এর মাঝে তানিয়া বলে উঠল, আপু আজকে আমাকে যেতে হবে। আর ওর যেন কিছু না হয়। আমি একটু পর আপনাদের বাসায় যাব। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু, আমার বেবির খেয়াল রাখবেন। মনটা চাইতেছে এই মেয়ের শরীরে আগুন লাগায়া দেই। আপুর জন্য কিছু করতে পারছি না। তানিয়া আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। বিশ্বাস করেন ভাই, আমার ভেতরে যে কি চলছে বলে বোঝাতে পারবো না। মনটা চাইছে তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেই। তানিয়া চলে যেতেই রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি সব কিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম, কি হয়েছে রিয়া, তুমি এভাবে কান্না করছো কেন? কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বলল, আপু আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। মনে মনে বললাম, এমনটাই হওয়ার ছিল আমার সাথে। তানিয়া সব কিছু শেষ করে দিবে মুহূর্তেই। ওকে তো আমি ছাড়বো না। হঠাৎ করে একটা মেয়ে কোথায় থেকে এসেই আমার কোলে উঠে আমার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে ছাড়তে, কিন্তু মেয়েটার শরীরে এত শক্তি, মনে হচ্ছে যেন আমাকে হারিয়ে দিবে। এ কোনো স্বাভাবিক মেয়ে হতে পারে না। এমনভাবে লিপ কিস করছে,
আমার ঠোঁটগুলো একে একটা কামড়ে ছিঁড়ে ফেলছে মনে হচ্ছে। চোখের কোণায় পানি এসে গেল, তাও ছাড়াতে পারছি না মেয়েটাকে। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো। তাকিয়ে দেখি মেয়েটা আর কেউ না, রাসেলের বউ, যাকে আমি ভাবি বলে সম্বোধন করি। আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো। ছি ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। ঘৃণা চোখে ভাবির দিকে তাকিয়ে বললাম, ছি ছি ভাবি, আপনি আমার সাথে এটা করতে পারলেন? ভাবি হাসতে হাসতে বলল, কাকে তুমি ভাবি ডাকছো? আর বাবু, আমার কথা কি ভুলে গেছো? আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম। কি বলছে উনি এসব? আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে। এক তো তানিয়া আমার সব কিছু শেষ করে দিল, আর এখন এই রাসেলের বউ। আপু আমার কাছে এসে খুব নিচু স্বরে বলল, ছি ছি লাদেন, শেষমেশ আমার এটাই দেখতে হলো। আপু বিশ্বাস কর, আমি ওনার সাথে এসব কিছুই করিনি। আর উনি তো আমার ভাবি হন। তুই আমার সাথে কথা বলবি না? আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই ছি ছি। কি করেছি আমি বলবি তো? আমি কি জোরে ওকে ওকে কিস করেছি তুই বল? রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবু তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলেছি, এমন কেন করছো আমার সাথে? মেজাজ আমার এমনিতেই গরম আছে। কি হচ্ছে আমার সাথে এসব? বিশ্বাস করেন ভাই, আমি এখন জ্ঞানহারা হয়ে গেছি। আমার মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে। সবাই আমাকে পাগল বানিয়ে দিবে। আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি আর এখানে এক মুহূর্তেও থাকতে চাই না। রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। সেই দিন না আমার সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল, আর আজকে আবার আপু। বিষয়টা কি? না না, আর চিন্তা করতে পারছি না। রাসেলের বউ মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো। ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, খেলা তো মাত্র শুরু, অপেক্ষা করো, সামনে আরো বড় কিছু হতে চলছে। এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল। আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। কি রে আপু, আমার সাথে সব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু আমার দিকে তেড়ে এসে বলল, এই তুই আমার সাথে কথা বলবি না? আমাকে আপু ডাকবি না? লজ্জা করে না? শেষমেশ একটা কাজের বুয়ার সাথে প্রেম করলি, আর কি ওকে নিয়ে কই যেতে চাস? ছি ছি, এই তোর আসল রূপ। আমি জায়গায় বসে গেলাম, কান্না করতে ইচ্ছে করছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি সবাই সব কিছু বুঝে ফেলেছে। আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়াও আমার সাথে নাটক করছে। তার মানে সবাই এই বিষয়ে জানে। তাহলে রিয়াও কি জানি? হয়তো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। আমি শিওর এখন যে রিয়ার পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেছে। যেখানে রাসেল বলছিল সিসি ক্যামেরার কথা, তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে। আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই তোর ভালো রূপ। আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে ছি, না জানি গোপনে আরো কত কি করে বেড়াস। আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই। অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপু। জানি না এই ভুলের মাপ পাবো কি না। কি করব আমি? কিছুই আমার মাথায় আসছে না। আমাকে মাপ করে দে আপু। এই তুই আমাকে আপু বলে ডাকবি না,
তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না। বিশ্বাস কর আপু, আমি এসব ইচ্ছে করে করতে চাইনি। আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ। এমনকি ওকে পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম। বিশ্বাস কর আপু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রথমেই তানিয়া, পরে রিয়া, আর এখন কাজের বুয়া। বাবা, এই না হলে আমার ভাই। খুব খুব ভালো। এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম, আপু, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। কি করব বল? কেন প্রেম করার আগে মনে ছিল না এসব কথা? আপু, আমি এই বিষয়ে বলছি না। আসলেই তোরে একটা সত্যি কথা বলার ছিল। এর মাঝে আপুর ফোন এলো। আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল। পরে আমার দিকে তাকিয়ে বলল, তোর কপালে আজকে শনি আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে আপু? কি হয়েছে না? চল আমার সাথে। কই যাব সেটা তো বলবি। মনে মনে চিন্তা করছি, আপু আবার এসব জেনে গেল না তো? আপু আমাকে আবার কোথায় নিয়ে যেতে চাচ্ছে? মনে মনে ভয় হতে লাগলো। আপু আমার হুঁশ ফিরিয়ে বলল, কি রে, কি বলছি আমি, তাড়াতাড়ি চল। কই যাব আপু? এত তোতলাতে হবে না, চল। ভয়ে ভয়ে আপুর পেছনে যেতে লাগলাম। যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল। এখন যেন ভয় আরো বেড়ে গেল। আমি জানি তানিয়ার স্বভাব। এই মেয়ে এত সহজে হার মানবে না। আমি জানি বেস্ট ফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে। এরপরেও আমাকে ছাড়বে না, কারণ আমার টাকা আছে। ও খুব ভালো করেই জানে এটা, তাই আমাকে ছাড়তে চায় না। ভেতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে। আর মাঝখানে তানিয়া লাল শাড়ি পরে বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ। বিয়ে টিয়ে তো আবার করে ফেলাবে না? আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি ছি, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তোর বড় ভাইকে দেখে কিছু শেখ। আমি মাথা নিচু করে বললাম, কি করেছি আমি আম্মু? আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন? ভাইয়া চেয়ার ছেড়ে বলল, কি করিসনি তাই বল। আমাদের কি এই বিয়েতে অমত ছিল যে আমার এই মেয়ের সাথে তোর বিয়ে দেব না? 2 দিন পর আমার বিয়ে। আমার কথাটা একটু মাথায় রাখতে। এই রকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতে। কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে? আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই পর্যন্ত। তানিয়া বসা থেকে দাঁড়িয়ে বলল, প্লিজ কি ওকে বকা দিবেন না। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে কেউ বকা দিবে এটা আমার সহ্য হবে না। এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম। কি বা করেছি আমি? আর ও তো কোনোদিন এভাবে ভালোবেসে আমার সাথে কথা বলেনি। আজকে এমন আনমন করে কথা বলছে কেন? মনে হচ্ছে যেন মুখ দিয়ে মধু বের হচ্ছে। বেশ বোকাই হয়ে বললাম, আপু এসব কি হচ্ছে এখানে? আমাকে নিয়ে নাটক শুরু হচ্ছে নাকি? ঠাস করে একটা চড় দিয়ে আমার কানে কানে বলল, তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট। ও মা গো, আমি শেষ। কি বলছে আপু? এটা কিভাবে হলো? আপু আমাকে একটু ধর, নইলে এখানেই পড়ে যাব। নাটক বন্ধ কর নইলে। রিয়া এর মাঝে আমার সামনে এসে আম্মুর দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি? হুম হুম, যাও যাও। যা কাজ করে ফেলার তা তো করেই ফেলছো। এখন আর না করে কি হবে? তানিয়া আমার হাত ধরে একটা হাসি দিয়ে বলল, চলেন স্যার আমার সাথে। আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে।
আমি কান্নার দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, জানিস আপু, আজকে আমি খুব অসহায়। একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলছি। খুব শীঘ্রই আমি মারাও যেতে পারি। তানিয়া আর কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভেতরে নিয়ে গেল। আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না। তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না। কেন, কি কারণে তিনি জানেন। তানিয়ার বাবা মা তো বসে বসে মুচকি মুচকি হাসছে। তানিয়া আমাকে ভেতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি গিয়ে বিছানায় বসে বললাম, আমার সাথে এমন নাটক কেন করছো? তানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল। আরও উল্টা আমাকে প্রশ্ন করে বসলো, কেমন দিলাম বলো? আমার সাথে এরকম কেন করছো? আমি তোমার কি করছি? আমাকে ধোঁকা দিয়েছো কেন তুমি? কই, তোমাকে আমি ধোঁকা দিয়েছি? তুমি নিজেই আমার সাথে খেলা করছো। ও কি যেন নাম, রিয়া। ওকে কি কি বলছিলে? আমি কিন্তু সবকিছু দূর থেকে লুকিয়ে শুনছি। খুব ভালোবাসো নাকি ওকে? ওর কথা ছাড়ো, আগে তুমি আমার সাথে এমন করলে কেন? সত্যি তোমার একটা কথা বলবো, আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা। ভালোবাসার নামে অভিনয় করছো তুমি আমার সাথে। এত তাড়াতাড়ি বুঝে গেলে? তানিয়া ঠোঁট কামড়িয়ে বলল, তোদের মতো মেয়েদের তো যা বলছো তার না। চুপ করে থাক, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি হাসতে হাসতে বললাম, তুই আবার আমার কি করবি? আমি তো এমনিতেই শেষ হয়ে গেছি। আমার পেটে আমার বয়ফ্রেন্ড, ফাহিমের বাচ্চা। আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বললাম, আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি। আচ্ছা, ছেলে মানুষ এত বোকা হয় কেমনে? হয়তো তারা ভালোবাসা পেয়ে সব কিছু ভুলে যায়। তোরে দেখে আমার খুব মায়া লাগে। এখন মনে হয় আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। আমাকে কেন বিয়ে করবি? তোর বেস্ট ফ্রেন্ড যে তোরে সন্তান দিয়েছে, তাকে বিয়ে করবি না? আমাকেই কেন? নাকি আরো টাকা চাই তোর? রিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, আরে এটা তো ওর সাথে এনজয় করেছি, কিন্তু কে জানে হঠাৎ করে আমার পেটে বাচ্চা এসে যাবে। আমাকে বিয়ে করে লাভ কি? অনেক লাভ আছে। এই বাচ্চা তোরে দিয়ে আমি এনজয় করব, আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব। যদি বেশি চালাকি করিস না, জানিস তো আমি কি করতে পারি। তাই আমি যা বলছি আমার কথা মেনে বিয়ে করে নে। পরে তুই চাইলে দ্বিতীয় বিয়েও করতে করিস। আমি কিছু বলবো না। আমার টাকা হলেই হবে, আর কিছু লাগবে না। মাথায় দুই হাত দিয়ে বসে বসে চিন্তা করছি। সব বিপদ আমার কাছে একসাথে এসে হাজির হয়ে গেল। তানিয়া যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা। তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, কি চিন্তা করো বাবু? আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, এই ঠোঁটে আমাকে কিস করিস না। তোর মতো আমি নষ্ট হতে চাই না। তবে আজকে আমার সাথে যেই ব্যবহার করলি না, এর ফল একদিন পাবি। সে পরে দেখা যাবে। আরে তোরে বিয়ে করব, তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব। তারপর তোরে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। আমার সাথে কেন এমন হচ্ছে? হয়তো রিয়ার উপর সেই অন্যায় করেছি, আমি এর শাস্তি ভোগ করছি। কিসের শাস্তি? আর কিসের অন্যায়ের কথা বলছিস? কিছু না, এখন দরজা খুলে আমাকে বের হতে দে। তানিয়া একটা হাসি দিয়ে বলল, সবাই জানে আমার পেটে তোর বাচ্চা, সো তোমার আর
আর পালানোর মতো কোনো রাস্তা নেই বাবু। আমি যা বলি তাই তোমাকে করতে হবে এখন থেকে। এই বলে তানিয়া দরজার কাছে চলে গেল, কিন্তু হঠাৎ আবার দাঁড়িয়ে পিছু ফিরে আমার দিকে তাকিয়ে বলল, তোরে আরেকটা কথা বলা হয়নি। ওই দিন রেস্টুরেন্টের ওয়েটার তোরে যা বলছে সব আমাকেও বলে দিয়েছে, কারণ ওর সাথেও আমার একটু লাইন আছে। টাকা দিলেই কি সব হয়? আমি জানতাম তুই ইদানিং আমার ওপর অনেক সন্দেহ করতে, এই জন্য এই কাজ করা। অনেক বড় ভুল করলি তুই, শাস্তি তো তোকে পেতেই হবে। তার আগে আমি বিপদ থেকে একটু রক্ষা পাই। গার্লফ্রেন্ডের নামে যেই ধোঁকা দিলি না তুই, সারা জীবন মনে থাকবে। তানিয়া হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল। তবে যাওয়ার আগে একটা কথা বলে গেল, খুব শীঘ্রই বাসর রাতে দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করো। আমি মাথা নিচু করে বসে আছি, হঠাৎ ভাবি এসে বলল, কি শুনছি লাদেন ভাই এসব? আমি ভাবির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, কি আর শুনছেন, দিনকাল আমার অনেক খারাপ যাচ্ছে, তাই এসব আমার সাথে হচ্ছে। কোনো ব্যাপার না ভাবি, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। আর তানিয়া বলে ও নাকি প্রেগনেন্ট, কিভাবে সম্ভব? আমি তানিয়ার শরীরে আজ পর্যন্ত একটু ছুঁয়েও দেখিনি। বিশ্বাস করেন ভাবি, আপনি আমার মার সমান। আপনার কাছে আমি কি মিথ্যা বলতে পারি বলেন? তাহলে তানিয়া কি ওর বয়ফ্রেন্ড আছে আমাকে ছাড়া? ভাবি অবাক হয়ে বলল, কি? ওর বয়ফ্রেন্ড আছে, আর ওই শালা এই কাজ করেছে, আর এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে। দাঁড়াও, আমি সবার কাছে এই কথা বলছি। আমি ভাবিকে আটকিয়ে দিয়ে বললাম, থাক ভাবি, কাউকে এই কথা বলতে হবে না, বললে ওরা আরো আপনাকে খারাপ বানিয়ে দিবে। আমার বিষয়টা আমি দেখে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, তুমি পারবে। আমি আর কিছু বললাম না, চুপচাপ রুমের বাইরে চলে গেলাম। আসলেই আমি যে কতটা নীচ এর কোনো হিসাব নাই। যাকে ভাবি বলতাম এখন নাকি সেই মেয়েটা কাজের বুয়া, আবার আমার সাথে এত বড় নাটক করলো, আর আমি কিছুই বলতে পারিনি। আর তানিয়ার কথা তো বাদ দিলাম, তানিয়া যে টাকার জন্য কি কি করতে পারে সব আমার জানা আছে। বাইরে এসে শুনি কালকে নাকি আমার বিয়ে তানিয়ার সাথে। এটা শুনে মোটেও অবাক হলাম না, কারণ এমন কিছু একটা হবে আমার সাথে, এটা আমি খুব ভালো করেই জানি। আপুর পাশে দাঁড়াতেই বলল, যাক, কাজের বুয়া তো আর বিয়ে করতে হবে না। ছি ছি, মানুষের সম্মান যে কতটা নীচ হলে এমন কাজ করতে পারে এর কোনো হিসাব নেই। যাকে ছোট থেকে এতটা আদর করলাম, আর আজকে সে কিনা কি দেখিয়ে দিল। এর আগে আমার মরণ হলো না কেন? আমি মনে মনে হাসতে লাগলাম, এতটা চাপ কখনো আমার একসাথে পড়েনি। এখন কাউকে আমার সঙ্গ দিব না, সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। না জানি রিয়ার ভাই আমার কি অবস্থা করে। এই চিন্তা করে আমার কপাল থেকে আপনা আপনি ঘাম পড়ছে। কি করব আমি? সব দরজা বন্ধ সব দিক থেকে, কোথায় যাব? তানিয়া আমার দিকে তাকিয়ে হাসছে আর ইশারা করে কি বলার চেষ্টা করছে। সবাই বসা থেকে উঠে গেল, আর কালকে আমার বিয়ে, এটা শিওর হলো। গাড়িতে বসে বাবা শুধু এতটুকু বলল, ছেলে এখন বড় হয়েছে, যেমন চায় তাই করবে, এখন কি আর মা বাবাকে লাগবে? বিয়েটাও তো হয়তো ওরা নিজেরাই করে ফেলতে পারতো, আমরা কে? আমি বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললাম।
চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমার ভাইয়াকে সব কিছু বুঝিয়ে বলবো, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। আমি চোখের পানি মুছে ভাবিকে বললাম, না ভাবি, বলতে হবে না আপনাকে কিছু। কপাল খারাপ আমার, হঠাৎ আচমকা ব্রেক করতেই একটা ঝাঁকি খেলাম। বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে। বাবা এভাবে আচমকা ব্রেক করলো কেন? বাইরে তাকিয়ে আমি পুরো হতবাক হয়ে গেছি। আজকে বুঝি আর বাঁচার মতো কোনো রাস্তা থাকলো না, কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই। আব্বু একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো, আমাদের গাড়ি আটকানো হয়েছে কেন? কনস্টেবল কোনো কথা বলল না। রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বলল। আমি তো চুপটি করে গাড়িতে বসে আছি, এছাড়া কি করার আছে আমার? আজকে আমি সত্যি খুব অসহায়। সবাই গাড়ি থেকে নেমে গেল, শুধু আমি বসে আছি। রাসেল গাড়ির জানালা দিয়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল, আর লুকিয়ে থাকতে হবে না স্যার, আপনার জন্য অনেক অপেক্ষা করছি। আর না, এখন কি বের হবেন নাকি আমাকেই ভেতরে ঢুকতে হবে? গাড়ির দরজা খুলে বের হলাম। রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাদের কেন আটকানো হয়েছে? আর আপনি আমাদের চেনেন, তারপরে কেন এভাবে রাস্তার মাঝে? আহা, বলছি, এত তাড়াহুড়া করবেন না, আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে। বাবা রেগে বলল, কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার ছেলেকে নিয়ে যাবেন মানে? কি বলছেন এসব? আর আমার ছেলেই বা কি করেছে? দেখেন আঙ্কেল, আপনার থেকে আমার রাগ বেশি। আমি রাগলে কন্ট্রোল করে রাখছি, ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি, নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম। এর মাঝে ভাইয়া বলে উঠল, তাই নাকি? আমার ভাইকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন? কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলবেন। রাসেল সরাসরি ফোন বের করে ভিডিও দেখিয়ে দিল, হয়তো সিসিটিভির ক্যামেরার ফুটেজ এটা। রাসেল হাত দিয়ে একটু ইঙ্গিত করতেই ভাইয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। ভাইয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে ভাইয়ার চোখে পানি এসে গেছে, এটা বুঝতে পারছি। ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বলল, নিয়ে যান ওকে, আমি আর ওকে দেখতে চাই না। আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না। আম্মু ভাইয়ার কাছে গিয়ে বলল, কি হয়েছে? আর তোর হঠাৎ কি এমন হলো? আমার ছেলেই বা কি করছে? ওকে তোমার ছেলে বলবে না, আর ওর সম্পর্কে যদি একটাও কথা বলো না, আমি এখন থেকে জীবনের জন্য চলে যাব। রাসেল আমাকে গাড়িতে উঠতে বলল, আর ভাইয়াকে বলে গেল, ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম, দেখিয়ে দিও, নইলে তো আবার আমার বিশ্বাস করবে না। মাথা নিচু করে গাড়িতে বসে আছি, আজকে আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো, অথচ ওরা কিছুই বলল না। বলবে কিভাবে? অপরাধ করেছি আমি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। রাসেল রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, খুব ভালো মনে করেছিলাম তোরে, আর তুই এই প্রতিদান দিলি। কি বলবো আমি, বলার মতো কোনো ভাষা নেই। সত্যিই তো, একটা নিরীহ মেয়ের সাথে এটা করা আমার উচিত হয়নি। ও তো অন্ধ ছিল, এর সুযোগ নিলাম আমি। কি জঘন্যতম মানুষ আমি। তাও মাথা নিচু করে বললাম, দেখেন রাসেল ভাই, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এর জন্য আমাকে যেই শাস্তি দেবেন সেটাই আমি মাথা পেতে নিব। কোনো শাস্তি দেব না,
তোরে আমি তিলে তিলে মারবো। কারো কাছে হয়তো আজকের পর থেকে মুখ দেখতে পারবি না। এমনিতেই জ্যান্ত মরাই হয়ে গেছি, মেরে ফেললো আমাকে আরো বেশি ভালো হবে। তবে শেষবারের মতো একটা আবদার করব, আর কিছু লাগবে না আমার। রাসেল আমার দিকে চোখ তুলে বলল, বলে ফেল। আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো। জানি না ও মাপ করবে কিনা, তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো। রাসেল আমার মুখে 2 হাত দিয়ে চেপে ধরে বলল, এই তুই একদম আমার বোনের নাম নিবি না, নইলে এখানেই তোরে আমি। এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে। আমি চুপচাপ বসে আছি। আজ 3 দিন হয়ে গেল এমনভাবে আমাকে শাস্তি দিয়েছে, আধামরা করে ফেলেছে। এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হবার বাকি। তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে। হয়তো মেরে ফেলবে আমাকে, কিন্তু আমার ভেতরে এখন তেমন কোনো চিন্তা নেই। যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে, কারণ এই শাস্তি পাওয়ার যোগ্য আমি। বড় একটা গোডাউনে একা বেঁধে রেখে সব পুলিশ চলে গেছে। এখন শুধু একা একা পড়ে আছি আমি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি, কিন্তু না, এখানে কেউই নেই। তবে হঠাৎ কিসের যেন একটা শব্দ শোনা গেল। পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হতে চলছে আমার সাথে। হঠাৎ কে জানি বলল, আমাকে খোঁজা লাগবে না। সামনে তাকিয়ে দেখি এ আর কেউ নয়, যে আমাকে ওই দিন লিপ কিস করেছিল, যাতে আমি রাসেলের বউ হিসাবে চিনতাম। সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার আবার কি চাই আমার কাছে? নাকি আপনিও প্রতিশোধ নেবেন ওই দিনের মতো? সেই দিনের জন্য সরি। কি বলছেন কিছুই বুঝলাম না। আমার স্বামী আছে। আমি পুরো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? আমার স্বামী আছে, তবে ওর ব্লাড ক্যান্সার। কি বলছেন এসব? আমার মাথায় কিছুই ঢুকছে না। বুঝিয়ে বলছে, ওই দিন আমি আপনাকে লিপ কিস করেছিলাম মনে আছে? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাও আপনি আমার পিছনে লাগলেন। খুব খারাপ লাগলো বিষয়টা। আমি রাসেলের বাড়ির কাজের বুয়া, ঠিক আছে, তবে রাসেল ভাইয়া শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে, যাতে আমি বলি আমি রাসেল ভাইয়ার বউ। আর ওই দিন যে লিপ কিস করেছিলাম, এই নাটক লিপ কিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল। মেয়েটা আমার চোখের পানি ছেড়ে বলল, ভাইয়া গরিব হয়ে তো দেখেন নাই কি যে কষ্ট। আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি। আমি চাই না আপনাকে লিপ কিস করতে, কিন্তু কি করব, এই জন্য আমাকে বেশি টাকা দেবে বলেছে, তাই এসব করতে হয়েছে। সব বুঝলাম, তুমি টাকার জন্য এসব করেছো। আমার কপাল খারাপ। থাক, বাদ দাও, আমি কিছুই মনে করিনি। তো এখন বলো এখানে কেন আসছো? আপনার ওপর আমার অনেক রাগ জমে আছে। আপনি আপামনির সাথে এটা করতে পারলেন। আমি হাসতে হাসতে বললাম, এক কাজ করো, তোমার পায়ের জুতা দিয়ে আমার গালে মারো। এই কথা না বলে চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। ওর দিকে তাকিয়ে বললাম, রিয়ার সাথে আমি যে অপরাধ করেছি, এর জবাব আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত বড় ভুল করে ফেলেছি যে আমি নিজেও হয়তো জানতাম না। তুমি কি এসব আগে থেকেই জানতে নাকি? আপনাকে আজকে মেরে ফেলা হবে, তাতে আমার কিছু আসে যায় না।
আপনার ভয় করছে না? এতদিন আমার উপর যেই অত্যাচার করেছে, আধা মরা তো এমনিতেই হয়ে গেছে, আর মারবে কে? ওরা তো আমাকে মরার আগেই মেরে ফেলেছে। কিন্তু তুমি কিভাবে জানো এই কথা? আর এখানে যে আমি আছি এটা কিভাবে জানো? আমি আজকে ওদের বাসায় কাজ করার সময় শুনেছি আপনাকে এখানে রাখা হয়েছে, আর মেরে ফেলা হবে আজকে। আমি ভাইয়ার ফোনে আপনাকে নিচে নামতে দেখে বুঝে গেছি যে আপনি আপুর। থাক, আর বলা লাগবে না। আর আমাকে লজ্জা দিও না। চলে যাও তুমি এখান থেকে। আমি আপনার কাছে মাপ চাইতে এলাম। সেই দিন আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। টাকার কারণে আমাকে এমন করা লাগছে। থাক, আর বলতে হবে না, বুঝতে পারছি। আমি এখানে লুকিয়ে এসেছি। আপনার হাত পায়ের বাঁধন আমি খুলে দেই। আপনি এখান থেকে পালিয়ে যান। না না, এমন ভুল আর করো না। জীবনে অনেক ভুল করেছি, আর না। তুমি চলে যাও, আমার কোনো সাহায্য লাগবে না। আমাকে মাফ করেছেন তো সেই দিনের জন্য? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার কাছে মাপ চেয়ে কি করবে? আমি তো এমনিতেই মারা গেছি। আচ্ছা যাও, তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো, যাও, তোমাকে মাফ করে দিলাম। তোমার ওপর আমার তেমন কোনো রাগ নেই। আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার। এক কাজ করো। ভাইয়া বলেন। ভাইয়া ডাকবেন না। ভাইয়া ডাকার উপযুক্ত আমি নই। এভাবে বলছেন কেন? আমার আম্মুর কাছে গিয়ে বলবেন তুমি আমার কাছে 20,000 টাকা পাও, কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি না। এটা বলতেই ওনারা আমাকে টাকা দিয়ে দিবে। আমি টাকা দিয়ে কি করব ভাই? তোমার স্বামীর ব্লাড ক্যান্সার, কাজে লাগতে পারে। এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারলাম না। মাফ করিও আমাকে। হঠাৎ করেই আবার কিসের শব্দ শোনা গেল। হয়তো ওরা চলে আসছে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ওরা সবাই মনে হয় চলে আসছে। কিন্তু আপনি। আমার চিন্তা তোমাকে করতে হবে না। যা হবার তো হবেই। অপরাধ যেহেতু করেছি, এর শাস্তি তো পেতেই হবে। দেখতে দেখতে মেয়েটাও চলে গেল। টাকার কারণে মানুষ কত কি করে। আজকে এই মেয়েটাকে না দেখলে বলতে পারতাম না। আর রাসেল, ওর সুযোগ নিল। ছি ছি। তুই যেহেতু আগেই থেকে জানতি এসব, আমাকে আরো আগেই মেরে ফেলতি। এসব চিন্তা করে চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। ভাই, বেঁচে থাকার খুব ইচ্ছে। এই দুনিয়ায় আলো দেখার খুব ইচ্ছে ছিল আমার। মনে করছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব। তার আগে যে আমার জীবনে বড় ঝড় আসবে আমি জানতাম না। অন্যকে দোষারোপ করে কি হবে? আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি। এখানে তো কারো হাত ছিল না। আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারবো না। এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে। বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি। কিরে, এভাবে কান্না করলে তুই বাঁচতে পারবি বলে তোর মনে হয়? তাকিয়ে দেখি রাসেল চলে আসছে। মাথা নিচু করে বললাম, কি করব ভাই? কান্না তো করতে চাই না, কিন্তু কেন যে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। রাসেল অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার বোন কি কোনো অপরাধ করেছিল তোর সাথে, যে তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি? একজন ভাই হিসেবে বলছি, যখন তোর বোনকে কেউ ধর্ষণ করবে তখন তোর কেমন লাগবে বল? আমারও ঠিক এমনই লেগেছে। কলিজায় আঘাত করলি তুই। এটা বলেই হাতে থাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কিছুক্ষণ পর রাসেল মারা বন্ধ করে বলল,
তোর পরিবারের সাথে কথা বল, সবাই এখানে আছে, শেষবারের মতো দেখে নে, এই সবাইকে আসতে বল। এই বলে রাসেল কোথায় চলে গেল। একটু পর আমার পরিবারের সবাই আমার সামনে দাঁড়ালো। আম্মু আমার কাছে এসে বসে কান্না করতে লাগলো। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কি বলবো আমি, যেখানে আমি আমার আম্মুকে কখনো কান্না করতে দেখিনি কোনো দিন, সেখানে আমার জন্য আজকে আম্মু কান্না করছে। আমার তো এখন মরে যাওয়া উচিত। এটা তুই কিভাবে করলি বাবা? এত নম্র ভদ্র ছিলি তুই, আর এর ভেতরে হিংস্র প্রাণী লুকিয়ে রেখেছিলি। তোরেও তো একটা বোন আছে, এই কাজ করার আগে একবার চিন্তা করতে। কাকে কি বলছো আম্মু? আর আমার কোনো ভাই নাই, এই পশুরূপী ভাইয়ের দরকার নেই আমার। এমন ভাই থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। বাবা রেগে বলল, এখনো বসে আছো কেন? চলো এখান থেকে। আম্মু কান্না করতে করতে বলল, আমরা এখান থেকে চলে গেলে ওকে মেরে ফেলবে। এভাবে বলো না, ও তো আমার পেটের সন্তান, কিভাবে রেখে যায়? বাবা আম্মুকে তুলে বলল, এমন সন্তান থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। একবার আমাদের কথা চিন্তা করেছে বলো তুমি? মাথা নিচু করেই বললাম, আম্মু যাওয়ার আগে একটা কথা বলি। রাসেলের বাসায় কাজের বুয়াটা আমার কাছে কিছু টাকা পায়, দিয়ে দিও শেষবারের মতো। আর হয়তো কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে। আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল, ছি ছি, এই মেয়েটার কাছ থেকেও টাকা খেলি? এভাবে কতগুলো মেয়ের সাথে এসব করে বেড়াস, লজ্জা করে না তোর? তোরে তো আমি। ভাইয়া আপুকে ধরে বলল, কি করছিস এসব? পাগল হলি? চল এখান থেকে, আজ থেকে আমাদের কোনো ভাই নেই। দেখতে দেখতে সবাই আমাকে ছেড়ে চলে গেল। কান্না করতে করতে চোখের পানি হয়তো শুকিয়ে গেছে। রাসেল আমার সামনে এসে বলল, ছি ছি, তোর তো লজ্জা লাগা উচিত। আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি, আর তুই কিভাবে এটা করলি? একটু কি সম্মানে বাঁধলো না? মানুষের বিবেক বলে একটা কিছু থাকে, সেটাও কি তোর ভেতরে নাই? এভাবে অপমান করার থেকে মেরে ফেলুন আমাকে, তাও এভাবে অপমান করবেন না। সহ্য করতে পারি না। হ্যাঁ মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এর বিনিময়ে মেরে ফেলুন আমাকে। সে তো তোকে মারবই। এ- এটা থেকে কেউ তোরে আজকে রক্ষা করতে পারবে না। তোর মতো হিংস্র প্রাণী বাঁচিয়ে রেখে লাভ নেই, যেখানে একটা অন্ধ মেয়েও তোর কাছ থেকে রক্ষা পায় না। ভাইয়া আমি একটু ওর সাথে কথা বলবো। মেয়েটার কেউ না, রিয়া নিজেই এখানে এসেছে। এটা দেখে আমি একটু অবাক হলাম। রাসেল রিয়ার কাছে গিয়ে বলল, কিরে রিয়া, তুই এখানে কেন আসলি? রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল, শেষ হিসাবটুকু মিটিয়ে নেই ওর সাথে। জানি না আর কথা বলতে পারবো কিনা। আর এমনিতেই এইসব জঙ্গলি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে? রাসেল আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বাইরে চলে গেল। রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো। আচমকা রিয়া বলে উঠল, ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের ওপর উঠে বসতে হবে? অপমান পাওয়ারই যোগ্য আমি, যা ইচ্ছে তাই বলো। তবে একটা কথাই শুধু আজকে বলতে চাই। রিয়া জোরে চিৎকার দিয়ে বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে রাগে। তবে ও যে আমার এখানে থাকা সব কিছু অনুভব করতে পারছে, তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো। এই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো, বসে আমার মুখের ওপর হাতটা রাখলো।
রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমাকে বোকা বানিয়ে দিয়ে ঠাস ঠাস করে দুইটা চড় বসালো আমার গালে। বেশ জোরেই মেরেছে। আমি গালে হাত দিয়ে বললাম, এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না। এক কাজ করো, তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো। আমি যেই অপরাধ করেছি, ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি। আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবারও মনে পড়ে নাই এটা যে অন্ধ একটা মেয়ে। কত করে চেষ্টা করেছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আর তুই পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লে খুব আফসোস হয়। নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না। তুই পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। তোমার নাম মুখে নেবার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছি, তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো। আমি আর সহ্য করতে পারছি না। রিয়া আর কোনো কথা বলেনি, চুপচাপ বসে আছে। আর কি জানি চিন্তা করছে মনে মনে। হঠাৎ আমাকে বলল, আমার সাথে এমন কেন করলে? সত্যি করে বলবি, আমি তোর কি এমন ক্ষতি করেছি? কি করে বলবো এই মুখ দিয়ে? নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছে করছে। সবাই আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করছে। মানছি আমি অপরাধ করেছি তোমার সাথে। আজকে দেখো এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা। তবে হিস্টোরি বলতে বলছি আমি কি বলছি তার জবাব দে। আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম, জানো রিয়া, মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে, আর সেই পছন্দের মানুষটা তুমি। ঠাস ঠাস আবার চড় দিল আমার গলায়, ধরে বলল, সত্যি করে বল, কেন আমার সাথে এমন করলি? এই অন্ধ মেয়ে তোর কি এমন করেছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি? রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম, যেই দিন তোমাকে আমি প্রথম দেখেছি সেই দিন কেমন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছিল। কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না। তখন শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল। রিয়া, বিশ্বাস করো, আমি এই ঘটনার পরে নিজেকে খুব বড় অপরাধী মনে করেছি। আমি চাইছিলাম তোমার সাথে, যেহেতু অপরাধ করেই ফেলেছি, এই জন্য ভালোবেসে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তার আগেই। তবে একটা কথা বলি, এখন তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আসলেই মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না। সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে, আর সেটাই তোমার ভেতরে আছে। রূপ দেখে ধর্ষণ করি, আর মন দেখে প্রেমে পড়ি। এগুলো তো করলি আমার সাথে না। খুব হাসি পায় রে আজকে। আমার জন্ম হওয়ার পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারিনি, আর খুব অল্প বয়সে তুই আমাকে ধর্ষণ করে সব কিছু কেড়ে নিলি। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি তোর যোগ্য নয় হয়তো। যার কাজ ধর্ষণ করা, সে কি আর একজনের কাছে সুখ পাবে? হাজারো নারী লাগবে তার। এভাবে বলিও না। তো কিভাবে শুনতে চাস তুই? যেভাবেই বলবো। আমাকে মাফ করে দাও। মাপ আবার তোকে? কোন মুখে এই কথা বললে? মরার আগে মাপ করে দাও। জানি না এরপর তোমার মুখ দেখতে পারি কিনা। রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল, মুখটা কালো করে বলল, সেই দিন ভাইয়া আমাকে বলছিল কাজের বুয়াকে যেন ভাবি বলি, শুধু তোর সামনে। কিন্তু কেন কেন বলেছিলি সেটা জানতাম না। আর যখন শুনি সিসি ক্যামেরায় তোরে দেখা গেছে, তখন সে আমার কতটুকু খারাপ লেগেছিল বলার বাহিরে। যাকে এত ভালো মনে করতাম, তাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল। ভালোবাসতি,
বাসতে পারি হয়তো কখনো। সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল, কিন্তু যখন শুনি তোর, ছি ছি, আমার বলতেও লজ্জা করে। রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। রিয়া আমার কাছে এসে বলল, এত অপরাধ করার পরেও তোর হাসি পাচ্ছে? ছি ছি, একটুও কি লজ্জা নেই তোর ভিতরে? সবাই আমাকে এতটা পরিমাণের অপমানিত করছে, এখন কেন জানি আমার এসব শুনলে হাসি পায়। এটা বলেই আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল। যদি একটু চিন্তা করে এসব করতাম, তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না। আমি চাইছিলাম তোমাকে সব বলবো, কিন্তু তার আগেই সব কিছু শেষ হয়ে গেল। কিছু কিছু মানুষ ভেবে চিন্তে সব কিছু করার পরেও বলে, ইস, আমি যদি চিন্তা করে সব কিছু করতাম। অথচ সে সব কিছু আগে থেকেই প্ল্যান করেই এসব করেছে। বলো যত পারো আমার সময় খারাপ, তবে এখন এটাই শুধু বলবো, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম। এই ভালোবাসা তো আমার দেহের জন্য না। খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে, আমি ভাবতেও পারিনি। আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তবে অপমান করবে না তো কি কোলে নিয়ে নাচবো? তোরে দেখলেই আমার কেমন জানি এখন ঘেনা লাগে। এক সময় ছিলাম ভাই, আপনি বলে ডেকে সম্মান করতেও, কিন্তু এখন তুই। আসলে আমি খুব খারাপ ব্যক্তি। যেখানে বসে আছোস না, চুপ করে বসে থাক, নইলে লাথি দিয়ে ফেলে দিব। কুত্তার বাচ্চা, আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে। হাসতে হাসতে বললাম, ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি। শেষে শুধু এইটুকুই বলবো রিয়া, ভালোবাসা শূন্য, তুমিহীন আমি অপূর্ণ। যত পারো অপমান করে নাও, আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি? আমার এসব কথা শুনে রিয়া হেসে, এই মুখে ভালোবাসার কথা মানায় না। তুই একটা নিকৃষ্ট পশু। তোর থেকে বনের পশুগুলো ভালো আছে, ওদের খাবার দিলে কথা মানে। আর তুই, কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাসেল এসে বলল, এসব বলিস না, বেচারা মন খারাপ করবে। রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আর যাই করিস না কেন, ওকে যেন আমি আর আমার চোখের সামনে দেখতে না পাই। আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না। রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যিই কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি? হয়তো। রিয়া চলে যাচ্ছে, আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, যদি কখনো আমার ওপর একটু মায়া লাগে, আমার কথা মনে হলে আমাকে মাফ করে দিও। জানি আমি তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য না, তারপরেও বলছি, তোমার হাতে পায়ে ধরে মাফ করে দিও। রিয়া পিছন ফিরে তাকিয়ে দেখলো না। খুব খারাপ লাগলো, কান্না করতে ইচ্ছে করছে। রাসেল আমার কাছে এসে বলল, তোর শরীরকে 3 টুকরো করে মাছকে খাওয়াবো, রেডি তো তুই? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এখনো বাঁচিয়ে রাখছিস কেন? মেরে ফেল, আমি তো মরার জন্য তৈরি আছি। একটা নিউজ আমার কানে এসেছে, আমার মৃত্যুর নিউজ। সে তো মরবেই,
তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি। বেঁচে থাকলেও তো ওকে আমি বিয়ে করতাম না। আর তাছাড়া ও একটা, বলতে গিয়েও আর বললাম না। নষ্টা মেয়ে, তাই তো বলবি। আমাকে চুপ থাকতে দেখে রাসেল বলল, সেই দিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার। আর ভাগ্যের কি মিল দেখ, ও আমার এক ফ্রেন্ডের ছোট ভাই। ওর থেকে সব জেনে নিয়েছি। তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই। আমি এসব শুনে কি করব? বেঁচে থাকতে চাস না আমাকে মেরে ফেল, এটাই বেটার হবে। লাস্ট একটা সুযোগ দিলাম, বেঁচে থাকতে চাস কিনা বল। যা হয়েছে, কষ্ট আমিও পেয়েছি। তোকে মারলে তো আমার বোনের সম্মান আর আসবে না। তাই শেষ একটা সুযোগ আমি তোকে দিতে চাই, চিন্তা করে দেখ। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কার জন্য আমি বেঁচে থাকবো, যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি। এটা শোনার পরেও কি ওরা আমাকে মাফ করবে? কখনো না। আর কার জন্যই বা বাঁচবো, যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি সে। আমার রাগ উঠলে তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। সাবধান, আমার বোনের নাম আর দ্বিতীয়বার আর মুখে নিবি না। রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, তুই কি চাস? বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস? এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না। সবাই তো আমাকে একাই রেখে চলে গেছে। এর থেকে আমাকে মেরে ফেল, এটাই ভালো হবে। একটা খুশির খবর দিব তোরে। দুঃখের সময়ে আর সুখের হাসি হাসতে চাই না। মেরে ফেল আমাকে। রাসেল হাতে ইশারা করতেই 5জন পুলিশ আমাকে ইচ্ছামতো যেভাবে পরে সে মারছে। দূর থেকে রাসেল বলল, মরার যন্ত্রণা খুব কঠিন না রে। আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপরেও রাসেলের দিকে তাকিয়ে বললাম, আমার মতো যেন আর কারোই অবস্থা না হয়। নিজের ইচ্ছে আজকে নিজেই মারা যাচ্ছে। কারণ কি জানিস, এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না। খুব অসহায় রে আমি। খুব কান্না পাচ্ছে, মনের ভেতরটা চটপট করছে। কি করছি আমি? আসলেই মানুষ একটা কথা ঠিকই বলতো, সত্য কোনো দিন মাটি চাপা থাকে না। একদিন না একদিন প্রকাশ হবেই, শুধু সময়ের অপেক্ষা। আসলেই সময়ের খেলা খুব আজব। কারো সময় যায় না, আর কেউ সময় পায় না। যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলছে। হাত পা নড়াতে পারছি না আর। শরীরের সবটুকু শক্তি শেষ হয়ে গেছে। ঘাড়টাও সোজা করে রাখতে পারলাম না শক্তির অভাবে। মাথা টেলিয়ে চেয়ারে পড়লাম। চোখ বন্ধ হবার আগে শুধু এটাই দেখলাম, একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তলোয়ার হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। তবে ওনার গায়ে সেনাবাহিনীর পোশাক। হয়তো রিয়ার বাবা হবে। আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল। হয়তো আমি আর। সো ফ্রেন্ডস, পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।